বন্ধুরা, সহজ পাঠে সবাইকে স্বাগত ও আমন্ত্রণ জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা হাজির। আমাদের প্রথম অধ্যায় কম্পিউটারের বিবর্তন ও কম্পিউটার সংগঠন। আজ পর্ব 2। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। আজকে আমরা কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে জানব। প্রযুক্তিগত হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপর ভিত্তি করে উৎপত্তির সময় থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে মোট 5টি প্রজন্মে ভাগ করা যায়। প্রথম প্রজন্ম, যখন ভ্যাকিউম টিউব ইউজ করা হতো। দ্বিতীয় প্রজন্ম, যখন ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। তৃতীয় প্রজন্ম, যখন ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা শুরু হয়। চতুর্থ প্রজন্ম, যখন মাইক্রোপ্রসেসরের ব্যবহার হয়। পঞ্চম প্রজন্ম মানে এখনকার জেনারেশন বলা যেতে পারে, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কম্পিউটারের কাজকর্ম চলে। এবার আমরা একে একে প্রত্যেকটি প্রজন্মের বৈশিষ্ট্য দেখে নেব। প্রথম প্রজন্ম, এই প্রজন্মের সময়কাল হল 1946 থেকে 1959 খ্রিস্টাব্দ। তখন ভ্যাকিউম টিউবের প্রচার শুরু হয়। এখানে বড় বড় ভ্যাকিউম টিউবের ব্যবহার হতো। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের ব্যবহার হতো। মেমোরি হিসেবে এখানে ম্যাগনেটিক টেপের ব্যবহার হতো। ইনপুট আর আউটপুট হিসেবে পাঞ্চ কার্ড, পেপার টেপ এবং ম্যাগনেটিক টেপের ব্যবহার হতো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কিছু প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো ইউনিভাক 1, এডভাক, IBM 701, IBM 650। এই কম্পিউটার রক্ষণাবেক্ষণ করাও ছিল অত্যন্ত খরচ সাপেক্ষ, কেননা প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির দরকার পড়তো এই যন্ত্রগুলো চালানোর জন্য, এবং এই কম্পিউটার রাখতে হতো একটা বড় মাপের কক্ষে। এবার আসি দ্বিতীয় প্রজন্ম, অর্থাৎ যখন ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। এই সময়কাল ছিল 1959 খ্রিস্টাব্দ থেকে 1965 খ্রিস্টাব্দ। প্রথম প্রজন্মের শেষের দিকে এসে 1947 সালে বেল ল্যাবে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। এই সময়কালে বৈদ্যুতিন ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। এখানেও অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম ইউজ হতো, এবং তার সাথে সাথে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ব্যবহারও এই সময় থেকেই শুরু হয়। ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক টেপ ও কাগজের ব্যবহার শুরু হয়। প্রাইমারি মেমোরি হিসেবে ম্যাগনেটিক কোর ইউজ করা হয়। সেকেন্ডারি মেমোরি হিসেবে ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক ইউজ করা শুরু হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফোরট্রান, কোবল, বেসিক ইত্যাদির ব্যবহার শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হল ইউনিভাক 1108, IBM 1620, CDC 1604, CDC 3600। এবার আসা যাক তৃতীয় প্রজন্মের কাছে। তৃতীয় প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার শুরু হয়, আর এই সময়কাল ছিল 1965 খ্রিস্টাব্দ থেকে 1971 খ্রিস্টাব্দ অবধি। এবার আমরা দেখে নিই একে একে এই প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো। এখানে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। উন্নত মানের অপারেটিং সিস্টেম এলো, তার মধ্যে হলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, রিমোট প্রসেসিং অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এর ফলে একসাথে একটির বদলে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে চালানোর মতন একটা এনভায়রনমেন্ট তৈরি হলো। এখানে ইনপুট বা আউটপুট হিসেবে কিবোর্ড, মনিটর, পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক টেপ ও কাগজের ব্যবহার শুরু হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রত্যাবর্তন হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: ফোরট্রান 2, কোবল, পাস্কাল, বেসিক ইত্যাদি। আর তৃতীয় প্রজন্মের কিছু কম্পিউটারের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হানিওয়েল 6000 সিরিজ, PDP, IBM
370 or 168 TDC 316। এবার আমরা চলে আসব চতুর্থ প্রজন্মের কম্পিউটারের কাছে। এই সময় থেকে আমরা মাইক্রো প্রসেসরের ব্যবহার শুরু করি। এর সময়কাল ছিল 1971 সাল থেকে এখন পর্যন্ত, মানে বর্তমান সময়কাল অবধি। তো এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এবং ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। হাজার হাজার সার্কিট একটা ছোট সিলিকন চিপে বসে তৈরি হয় একটা মাইক্রো প্রসেসর। এখানে উন্নত মানের অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয়, যেমন মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম এবং উন্নত মানের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবহার শুরু হয়। ভার্চুয়াল স্টোরেজের প্রত্যাবর্তন হয় চতুর্থ প্রজন্ম থেকেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এখানে সি, সি প্লাস প্লাস এইসব ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডিইসি 10, STAR 1000, PDP 11 ইত্যাদি। এবারে আমরা চলে আসব পঞ্চম প্রজন্ম, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি এই সময়ে, সেই প্রজন্মের কাছে। তো এখানে এটা সময়কালটা দেওয়া আছে বর্তমান এবং ভবিষ্যৎ, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যতদিন মনুষ্য জগৎ থাকবে ততদিন এই কাজ চলতে থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা শুরু হয়। কম্পিউটারে সুপার কন্ডাক্টরের ব্যবহার শুরু হয়। প্যারালাল প্রসেসিংয়ের সুবিধা পাওয়া যায়, মুহূর্তের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করা যাচ্ছে। বর্তমান সময়ে কোয়ান্টাম কম্পিউটেশন, মলিকিউলার, ন্যানো টেকনোলজি এইসব বিভিন্ন বিষয়ে কাজ চলছে। রোবোটিক কম্পিউটিং নিয়েও গবেষণা চলছে। তার সাথে সাথে আরও কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, সেগুলো হলো ভয়েস রিকগনাইজেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ইমেজ প্রসেসিং, এইসবের উপরও ক্রমাগত কাজ হয়ে চলেছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, .NET ইত্যাদি। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দিতে গেলে আমাদেরকে বলতে হয় আল্ট্রাবুক, নোটবুক, ক্রোমবুক, এগুলো সবই পঞ্চম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। এবার আমরা কম্পিউটারের প্রজন্ম সংক্ষেপে দেখে নেব। তো আমরা এর আগেই প্রথম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে জেনেছি। তো এই ক্ষেত্রে কী কী সুবিধা অসুবিধা, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমাদের জানাটা প্রয়োজন। তো সুবিধা হিসেবে কেবলমাত্র ভ্যাকিউম টিউব ইউজ করা হয়। আর অসুবিধা বলতে বড় আকার, তাপের উৎপত্তি, শীততাপ নিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়ে, বিশ্বাসযোগ্যতাহীন, ক্রমাগত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এবার চলে যাই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের কাছে, যেখানে সুবিধা বলতে প্রথম প্রজন্মের তুলনায় এটা আকারে ছোট হয়, কম পরিমাণ তাপের উৎপত্তি, বেশি বিশ্বস্ত, দ্রুত গতিতে ক্রিয়াশীল। এবং অসুবিধা বলতে শীততাপ নিয়ন্ত্রণ প্রয়োজন হয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এই ক্ষেত্রেও। এবার চলে যাই তৃতীয় প্রজন্মের কাছে। তো এই ক্ষেত্রে আকার আরও ছোট হয়ে আসে, যেহেতু আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করে থাকি এই ক্ষেত্রে। তো কম পরিমাণ তাপের উৎপত্তি হয়, প্রথম ও দ্বিতীয় প্রজন্মের তুলনায় বেশি বিশ্বস্ত হয়, কম বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা হয়ে পড়ে, কম রক্ষণাবেক্ষণ ব্যয়, সহজেই বহনযোগ্য, কম উৎপাদন ব্যয়। এবং অসুবিধা বলতে বা ডিসঅ্যাডভান্টেজ হলো জটিল গঠন, শীততাপ নিয়ন্ত্রণ প্রয়োজন। তো সবার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি শীততাপ নিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়ছে। এবার আমরা চলে আসব চতুর্থ প্রজন্মের কম্পিউটারের কাছে, যেখানে সুবিধা বলতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আকারে আরও ছোট হয়, বহনযোগ্য হয়, শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণ প্রায় অপ্রয়োজনীয় হয়ে পড়ে, সস্তা হয় এবং বিশ্বস্ত, কম বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, বহু উদ্দেশ্য সাধক হয়। এবং অসুবিধা বলতে জটিল সফটওয়্যার, LSI এবং VLSI চিপ গঠনের জটিলতা। এবার পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে নেব। এটির সুবিধা বলতে সমান্তরালভাবে ক্রিয়া করবে, একই সময়ে বহু উদ্দেশ্য সাধন হবে, প্রক্রিয়াকরণের জ্ঞান থাকবে,
জ্ঞানগর্ভ প্রক্রিয়াকরণের পদ্ধতি হবে, সাধারণ মেধা থাকবে এবং অসুবিধাগুলি হলো এখনও অজানা। আমাদের পরবর্তী ভিডিও হবে কম্পিউটারের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নিয়ে। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সহজ পাঠকে।